আজ প্রায় 5 বছর পর বাড়িতে যাচ্ছি। আর এই 5টা বছর না আমার পরিবারের কেউ আমার সাথে দেখা করেছে বা যোগাযোগ করেছে, আর না আমি ভাবিনি কখনো আমাকে আবার আমার পরিবারের সম্মুখীন হতে হবে। তবু নিয়তি যখন যেখানে দরকার তখন সেখানে পাঠিয়ে দেয়, কারণ নিয়তি কোনো অজুহাত মানে না। আমার জীবনটা যোগসূত্র আমি আজও বুঝতে পারিনি। যাকে ভালোবেসেছি সেই ছেড়ে দিয়েছে, যার হাত ধরেছি কিছু রাস্তা চলার পর সে হাত ছেড়ে দিয়েছে। কষ্ট পেতে পেতে আজও আমি শেষ হয়ে গেছি। ভালোবাসার বদলে পেয়েছি শুধু ধোঁকা। কষ্ট পেয়ে যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সেই আরও বেশি কষ্ট দিয়েছে। অতীতের অনেক প্রশ্নের উত্তর আজও পাইনি। আমার প্রশ্ন শুধু একটাই, কেন আমার সাথে এমন হলো? ট্যাক্সি ড্রাইভারের কথা শুনে বাস্তবে ফিরলাম। ভাই সাহেব, চলে এসেছি। ট্যাক্সি থেকে নেমে বাসের একটা সিটে বসে পড়েছি। 5 মিনিট পর বাস ছাড়বে। আমি আমার নির্ধারিত আসনে বসে পড়ি। ঠিক তখনই একটা বোরকা পরা মেয়ে আমার সাথে এসে বসতে লাগলো। এই যে একটু সরে যাবেন, আমি আমার সিটে বসতাম। মেয়েটার কণ্ঠ শুনে মনে হলো আমার চেনা, যার জন্য আজ সব থেকেও নেই। আজও তার উত্তর পেলাম না। আমার দোষটা কি ছিল? হেল, সিটটা আমার। আমি কিছু না কিছু বলে সিট থেকে উঠে তাকে তার সিটে বসার জন্য জায়গা দিলাম। বাসে ওঠার কিছুক্ষণ পর ছেড়ে দেয়, আর আমি কানে হেডফোন লাগিয়ে ফেলে আসা দিনগুলোর কথা ভাবতে লাগলাম। কতই না আনন্দের ছিল শৈশবের সেই দিনগুলি। কিশোর, কিন্তু যৌবনের বয়সটা যে আবেগের আর কষ্টের হবে তা বুঝতেই পারিনি। আপনারা হয়তো কিছুই বুঝতে পারছেন না। তাহলে চলুন ঘুরে আসি আমার ফ্ল্যাশব্যাকে। আমার নাম হলো সাইফুল ইসলাম পারভেজ, মা বাবার একমাত্র ছেলে। তবে এটা ভাববেন না আমি তাদের একমাত্র সন্তান। যদি তা ভাবেন তাহলে ভুল করবেন, কারণ আমার একটা আদরের ছোট বোন আছে। ওর নাম ফাহিমা আক্তার তন্নি। এই ভাইয়া, ভাইয়া উঠ না, দেখ কত বেলা হয়ে গেছে। ওই যায় এখান থেকে। সারাক্ষণ খালি মশার মতো কানের কাছে ঘ্যান ঘ্যান করা ছাড়া তোর আর কোনো কাজ নেই? কি? আমি মশা? দাঁড়া, তোর ব্যবস্থা করতেছি। তোর যা করার করে নেই। এখন আমি তোর ভাবিদের সাথে ঘুমের মধ্যে রোমান্স করব। তোর রোমান্স বের করতেছি। এই বলে আমার উপর বিনা মেঘে বৃষ্টিপাত হতে লাগলো। ওই, তুই এটা কি করলি? আমার ঘুমটা কি শত্রুতা করেছে যে এভাবে আমাকে ভিজিয়ে দিলি? কি করেছে তোর ঘুম? আমার যে আজ 9টায় স্কুলে যেতে হবে সেটা তোর মনে নেই? তো যা, আমাকে কেন বলছিস? আজ তোর 3rd ইয়ারের রেজাল্ট দেবে, তোর মনে নেই? আরে, এটা তো মনেই ছিল না। আজ যে কি হবে তা আল্লাহ জানে। তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বোনকে নিয়ে স্কুলে রেখে আমি ভার্সিটির দিকে যাই। কলেজে যাবার পর কলেজের মাঠের মাঝে আসতেই কিছু একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে যাই। যে আমাকে ধাক্কা দিয়েছে তাকে যখনই কিছু বলতে যাব তখনই... ওই পোলা, দেখে চলতে পারিস না? চোখ কি চাঁদে রেখে আসছিস? কেমন লাগে বলুন? নিজে ধাক্কা দিয়ে ফেলে দিল আমাকে। কোথায় সরি বলবে তা নয়, উল্টে আমাকেই গালি দিচ্ছে। তাই আমি বলতে লাগলাম, ওই সেমরি, আমার চোখ যেখানে থাকার কথা সেখানে আছে, কিন্তু তোর চোখ মনে হয় কোনো ময়দার দোকানে রেখে আসছিস, যার কারণে আমার মতো একটা কিউট ছেলের সাথে ইচ্ছা করেই ধাক্কা খেলি। আর এদিকে মাইয়া দেখে রেগে পাকা টমেটোর মতো হচ্ছে। মনে হলো টমেটো একটু খেয়ে দেখি, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি টমেটো খাই না। ওই কি বললি? আমি তোরই ইচ্ছা করে ধাক্কা মারছি, তাই না? এবার দেখ। এই বলে একটা ধাক্কা দিয়ে মাইয়া ওখান থেকে পার হয়ে গেল, আর আমি কিছুই করতে পারলাম না। যাই হোক, তারপর মাটি থেকে উঠে বান্দরদের খুঁজতে লাগলাম, কিন্তু একটাকেও খুঁজে পেলাম না। তাই মনে করলাম ক্লাসরুমে থাকতে পারে। ক্লাসরুমের দিকে যেতেই দেখি সব কয়টা বাদর মোবাইলে কি যেন দেখছে আর হাসতে হাসতে মাটিতে পড়ে যাচ্ছে। আমি মনে করলাম হয়তো কোনো ফান ভিডিও দেখছে, তাই ওদের এই অবস্থা। ওদের কাছে যেতেই রাজীব বলে উঠল, কিরে মামা, তুই তো ফেমাস হয়ে গেলি। কেন রে, আমি এমন কি করলাম যে ফেমাস হয়ে গেলাম? আর আমি তাই জানি না। কি করেছিস মানে? এই দেখ, কলেজের মাঠে তোর কত সুন্দর রোমান্টিক ভিডিও। তারপর ভিডিও দেখে তো আমার মাথায় হাত। এটা কিভাবে সম্ভব? কখন, কিভাবে ওই বদমাইশ মেয়েটাকে করলাম? তখনই মনে পড়লো, এই জন্যই তো বলি, যখন প্রথমে মেয়েটার সাথে ধাক্কা খেয়ে পড়ে যাই তখন কেন যেন মনে হচ্ছিল ঠোঁটের কোনো কিছুর ছোঁয়া পেয়েছি। এখন এই ভিডিও বাড়ির কেউ দেখলে আমি তো শেষ। তাই ওদের বললাম, দোস্ত, তোরা ভিডিওটা ডিলিট করে দে। যদি বাড়ির কেউ দেখে তো আমি শেষ। এসব আমাদের বলে লাভ নেই। এই ভিডিও কলেজের সবার কাছে আছে, লাইভ টেলিকাস্ট হয়েছে। কি বলছিস? ঠিকই বলেছি, তোর ভাগ্যটা আজ বেশি ভালো। আমাদের মধ্যে তুই শুধু পরীক্ষায় পাশ করেছিস। পরীক্ষায় পাশ করেছি, ভালো খবর, কিন্তু আজ যা হলো সেটা বাড়িতে জানলে আমি শেষ। তারপর মন খারাপ করে বাড়ির দিকে যাচ্ছি আর ভাবছি, আজকে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি সব ওর জন্য। একবার যদি ওকে কাছে পাই
তো দেখে নিতাম। যাই হোক, বাড়িতে এসে কলিং বেল বাজানোর কিছুক্ষণ পর আম্মু দরজা খুলে দিল। আমাকে আজ অন্যমনস্ক দেখে বলতে লাগলো, কিরে, আজকে তোর কিছু হয়েছে? না, কিছুই হয় নাই। ঠিক আছে, যা ফ্রেশ হয়ে আয়, খেতে দিচ্ছি। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে যেই বাথরুমের দরজা খুললাম, তখন বাথরুমের ভিতরের দৃশ্য দেখলাম। তা দেখে একটা চিৎকার দিয়ে ওইখানে জ্ঞান হারিয়ে ফেলি। আপনারা হয়তো ভাবছেন আমি বাথরুমের ভিতরে এমন কি দেখে জ্ঞান হারালাম। তাহলে শুনুন, আমি যে বাথরুমের দরজা খুললাম অমনি দেখি কলেজের ওই ডাইনি মেয়েটা আমার বাথরুমে রয়েছে। এই অবস্থা আমি জ্ঞান হারাবো না তো কি করব, যদি তাও আবার কোনো ডাইনি মাইয়া হয়। যাই হোক, যখন জ্ঞান ফিরল তখন দেখি বাড়ির সবাই আমাকে ঘুরে ঘুরে দেখছে। আমি কিছু বলতে যাব তখনই আম্মু বলতে লাগলো, কিরে বাদর, বাড়ির সবাইকে তেলাপোকা দেখিয়ে ভয় দেখাস, আজ নিজেই তেলাপোকা দেখে ভয়ে জ্ঞান হারিয়েছিস? এসব কি বলছো তুমি? আমি কখন তেলাপোকা থেকে জ্ঞান হারিয়েছি? আমি তো না খালা, উনি তো তেলাপোকা দেখে ভয় পায় নাই, ভয় পেয়েছে তেলাপোকাদের বিয়ে দেখে। ওই কি সব বাজে কথা বলছেন? আমি কখন এসব বললাম? আমি নিজে দেখলাম, আপনি যেই বাথরুমের দিকে যাবেন তখনই তেলাপোকা আপনার মাথায় পড়ার সাথে সাথে জ্ঞান হারালেন। ওই সেমরি, তোরে কিন্তু আমি এখন। তুই চুপ থাক, তুই যে মিথ্যা বলছিস তা তোর অবস্থা দেখে বোঝা যাচ্ছে। এখন ফ্রেশ হয়ে খেতে আয়। ঠিক আছে, আমি তো মিথ্যা বলছি, তবে একটা বিষয় মাথাতে ঢুকছে না। এই মেয়েটা কে, আর আমার রুমেই বা কি করছে? ওহ, তুই তো বাড়িতে ছিলি না, সেই সময় ছোঁয়া এসেছে। আরে বাবা, আমি তো ওর নাম শুনতে চাই না। বলছি যে এই মেয়েটার পরিচয় কি, আর আমার রুমেই বা কি করে? আমাকে তো বলতে দিবি। এ হলো ছোঁয়া, আমার দুঃসম্পর্কের এক বোনের মেয়ে, এখানে থাকতে এসেছে। ও, তা কতদিনের জন্য এসেছো? ও এখানে তোদের কলেজে ভর্তি হয়েছে, তাই আজ থেকে এখানে তোর রুমে থাকবে। ও আচ্ছা, কি আমার সাথে আমার রুমে থাকবে মানে? হ্যাঁ, ও এ রুমে থাকবে, কিন্তু তুই যে এ রুমে থাকবি তা কে বললো? আজ থেকে তুই উপরের রুমে থাকবি। এটা কোনো কথা হলো? আমি আমার রুমে না থেকে অন্য রুমে থাকবো? এত বড় অন্যায় কিন্তু সহ্য করবে না। এই মেয়েটা কি আর কোনো বাড়ি পেল না? একেবারে আমার বাড়িতে এসে আমার রুমটায় দখল করলো। তোর কোনো কথাই শুনবো না, এ রুমে আজ থেকে ছোঁয়া থাকবে। এই বলে চলে গেল। আর এদিকে মেয়েটা আমার দিকে তাকিয়ে হাসতেছে। তাই মেয়েটাকে বলতে লাগলাম, এই যে এত দাঁত বের করে হাসবেন না, তা না হলে দাঁতে পোকা ধরবে আর আপনার জামাইকে অন্যজন ভাগিয়ে নিয়ে যাবে। শকুনের বরদোয়ায় গরু মরে না। কি আমি শকুন? আমি শকুন নয়, আপনি শকুন। তা না হলে আমার পিছনে পিছনে আমার বাড়িতে এসে আমার এই সুন্দর রুমটা দখল করতে পারতেন না। যে যাই বলুন, রুমটা খুব পছন্দ হয়েছে। হাই খোদা, তুমি মোরে ঘর সহ উপরে তুলে নাও, যাতে এই ডাইনি মেয়েটা আমার ঘরে না থাকতে পারে। মনে মনে বললাম, এই যে কিছু কি আমাকে বললেন? এটা মেয়েটার কান নাকি, নাও কি অন্য কিছু যে মনের কথা শুনতে পারে নাকি? কই, কিছু বলি নাই তো। তবে এখন বলবো, দেখুন, আমার রুমে থাকবেন ভালো কথা, তবে আমার রুমের কোনো কিছুতে হাত দিবেন না। সেটা পরে দেখা যাবে, কেবল তো রুমে ঢুকেছি, পরেরটা না হয় পরেই দেখা যাবে। দেখ, এসব ফালতু বদমেজাজি মেয়ে। ওই, আপনি এখন জানতো, আপনার ফালতু কথা শোনার টাইম নেই এখন। যাচ্ছি, তবে যেটা বললাম সেটা যেন মনে থাকে। তারপর আমি উপরে রুমে এসে ফ্রেশ হয়ে খেয়ে বাহিরে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। ওদের কাছে যেতে রাফি বলতে লাগলো, কিরে, আজ এত তাড়াতাড়ি এখানে কেন? কেন আসতে পারি না? সেটা কখন বললাম? তুই তো এত তাড়াতাড়ি আসিস না, তাই বললাম আর কি। কি করবো রে ভাই, সবই কপাল, বুঝলি? কেন, কিছু হয়েছে? কি হয় নাই সেটা বল। কি হয়েছে সেটা তো বল। তাহলে শোন কি হয়েছে। এরপর ওদের সবকিছু বলতেই ওরা হাসতে শুরু করলো। বলিস কি রে মামু, শেষ পর্যন্ত মেয়েটা তোর খালাতো বোন হলো? প্রথম দিনে তোর রুম দখল করেছে। তাহলে কি বলছি কি, একবার ভাব মেয়েটার সাহস কতটা। আরে ভাই, রাগ করিস না, কেবল তো তোর রুমটা দখল করেছে, দুদিন পর দেখবি মনের ভিতর যে ঘরটা আছে সেটাও দখল করবে। মানে কি বলছিস? আমি তো কিছুই বুঝতেছি না। আরে মামা, রাফি যেটা বললো তার মানে হলো যে দেখবি মেয়েটা আর তুই, তোরা দুজনে তলে তলে প্রেম সাগরে পানি খাবি। নো চান্স। যদি পারিস তোরা ওই মেয়ের প্রেমে পড়। আমি ওই মেয়ের প্রেমে পড়লে অকালে আমার ভবিষ্যৎ মেয়ের মাকে বিধবা করতে পারবো না। দেখিস পরে নিজের কথা থেকে পোল্টি খাস না যেন। সেটা সম্ভব নয়, বুঝলি? এখনো সব কথা রাখ, আর এটা বল তোদের খবর কি। তারপর ওদের সাথে আড্ডা দিয়ে রাত 9টার দিকে বাড়িতে আসি। বাড়িতে আসতেই আম্মু বলতে লাগলো,